কথা রাখলো বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে আর কোনো টাকা লাগবে না। ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন জিরো টিকিট। ১ জুন অর্থাৎ আজ সোমবার থেকেই রাজ্য জুড়ে সমস্ত সরকারি বাসে নিখরচায় মহিলাদের যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে এবং এই পরিষেবা পেতে গেলে কি কি নথি দেখাতে হতে পারে বাসে উঠলে সেটাই কিন্তু বাসের সামনে দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের তরফ থেকে। মহিলাদের নিখরচায় যাতায়াতের জন্য যে আইডি প্রুফগুলো এখানে গৃহীত হবে তার মধ্যে হলো আধার কার্ড কিংবা ভোটার কার্ড, তাছাড়া গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড সেটাও এখানে গৃহীত হতে পারে, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশনের কোনো নথি যাতে ছবি থাকবে সেই ধরনের কোনো নথি, কিংবা অফিসের আই কার্ড, সেগুলো কেন্দ্রীয় সরকারের অফিস হতে পারে কিংবা রাজ্য সরকারের অফিস হতে পারে। এই ধরনের সমস্ত নথিপত্রগুলি দেখালেই তবেই বাসের যিনি কন্ডাক্টর থাকবেন তিনি ওই মহিলা যাত্রীকে একটি জিরো টিকিট দেবেন। অর্থাৎ ওই মহিলা যাত্রী যেখান থেকে তার গন্তব্যে যাবে সেই জায়গার নামও উল্লেখ থাকবে, কিন্তু তার বদলে কোনো ভাড়া নেওয়া হবে না। আজকে থেকেই রাজ্য জুড়ে এই পরিষেবা চালু করা হচ্ছে এবং এই পরিষেবা যাতে সফলভাবে সমস্ত জায়গায় চালু হয় তার জন্য বাসের যারা কন্ডাক্টর চালক তাদেরকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কথা রাখলো বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই সরকারি বাসে কিন্তু মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে গেল। অর্থাৎ সরকারি বাসে মহিলারা যখন যাতায়াত করবেন তাদের কোনো টাকা দিতে হবে না। সরকারি পরিচয়পত্র বা অফিসের আইডি কার্ড নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন জিরো টিকিট। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী AC 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। এই যে নিখরচায় যাতায়াতের যে পরিষেবা সেটা কিভাবে করছেন, মানে মহিলারা রয়েছেন আপনারা কিভাবে টিকিট করছেন? এই আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতেই টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মানে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে ওখানে দেখিয়ে দিয়েছেন। 11টা আইডি কার্ড যে কোনো একটা আপনার সামনে সেটা দেওয়া, প্রত্যেক বাসের সামনে একটা করে চার্ট দেওয়া আছে। আচ্ছা, আইডি কার্ড দেখানোর পর আমি টিকিটটা কাটবো, মানে ফ্রি টিকিট কাটবো। দেখুন টিকিটটা কাটেন। আপনি কোথায় যাবেন? অর্থাৎ মহিলারা বাসে উঠে কন্ডাক্টরকে প্রথম একটি পরিচয়পত্র দেখাতে হবে। 12টি পরিচয়পত্রের কথা উল্লেখ করা আছে পরিবেশ দপ্তরের তরফ থেকে এবং প্রত্যেকটি সরকারি বাসে সেইটা বাইরে সেটা দেওয়াও রয়েছে এবং সেই পরিচয়পত্র দেখানোর পর একটি জিরো টিকিট দেওয়া হবে। এটা দেখাতে বলবো ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে, যে টিকিটটি দেওয়া হচ্ছে তাতে জায়গার নাম উল্লেখ থাকে কিন্তু কোনো ভাড়া থাকে না, তাই তো? হ্যাঁ, 0000। এই দেখুন একদম 00 উঠবে, এখন ফ্রি টিকিট লেখা আছে ফরমান। অর্থাৎ প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে কন্ডাক্টরকে, তারপর তার বদলে কন্ডাক্টর যিনি যাত্রী থাকবেন, মহিলা যাত্রী থাকবেন, তাকে একটি জিরো টিকিট দেবেন। আজকে থেকে আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন, কারণ সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। তো আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে। কি হলো বাসে আসার পর আই কার্ড দেখাতো? হ্যাঁ, শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। হ্যাঁ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, খুব ভালো। বিকজ মেয়েদের তো বেশি প্রবলেম হয় যেতে, কারণ লোকেদের সাথে ধাক্কা লাগে ওই তো অ্যাটলিস্ট এইটুকুটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ফ্রিতে করে দিয়েছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। টিকিট দিল আপনার কন্ডাক্টর, কি করতে হলো? কিছু না, আমাকে একটা আই কার্ড দেখাতে হলো। আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। আমি আমার বাড়ির থেকে যেখান থেকে চাপারালি মোড় আসলাম সেটাও একটা গভর্নমেন্ট বাসে এসেছি আজকে, তা ওনারাও জাস্ট টিকিটটা দিল, কোনো পয়সা লাগেনি আজকে। এই যে আজকে থেকে রাজ্যে এটা নতুন শুরু হলো এই পরিষেবাটা মহিলাদের জন্য, মানে কি বলবেন? তো খুব ভালো উদ্যোগ। আমরা যারা প্রতিদিনই আমার বারাসাত থেকে হাওড়া আমি যাতায়াত করি, তা আমার অনেকটাই যাতায়াত করতে হয়। গভর্নমেন্টের এটা একটা ভালো উদ্যোগ এবং যারা ধরুন একটু যারা এখনও রোজগারের পথে যায়নি বা যারা ধরুন পড়াশুনো করছে তাদের পক্ষেও এটা খুব ভালো একটা উদ্যোগ আর কি, তাদের যাতায়াতের খরচাটা বেঁচে যাবে।
এটাই হচ্ছে, আর এটা বেশ ভালোই লাগছে। সরকারি বাসে আজ থেকে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেওয়া হয়েছে, তবে কি কি কাগজপত্র দেখাতে হবে তা নিয়ে কিন্তু একেবারে টিকিট কাউন্টার থেকেই ঘোষণা করা হচ্ছে। দুর্গাপুরের সিটি সেন্টারে সরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকেই সেই ছবি চোখে পড়ছে। আজ থেকে ফ্রি বাস মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। যারা কারেন্ট যেতে চান আইডি প্রুফ দেখিয়ে আপনারা টিকিট নেবেন। আমরা এসবিএসটিসির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সদিচ্ছায় এবং বিজেপির সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট আমরা আজ থেকে চালু করেছি। খুব ভালো, যাতায়াত করতে সুবিধা, একটু সুবিধা পেলে ভালো হয়। আর কি বলবো, সাশ্রয় হবে কি? ভালোই হবে, সুবিধা হলো, খরচও বাঁচলো, মেয়েদের যাতায়াতের সুবিধাও হলো। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা সহ সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সমস্ত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই কাজ চলছে। বাস কম রয়েছে, শীঘ্রই নতুন বাস কেনা হবে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। এগুলো হওয়া যেটা ঘোষণা করেছে পার্টি, এবং এই যে আমাদের যারা সংকল্পপত্র ছিল সমস্ত সংকল্পপত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারে, যে এইগুলো ফলো আপ নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। আগামী বাজেটে দেখবেন তার রিফ্লেকশন আছে, সেই সংকল্পপত্রের যে প্রতিশ্রুতি সেগুলো যাতে হয় পূরণ, তার জন্য বাজেটেও তাকে যুক্ত করা হচ্ছে। আমার 3টে ডিপার্টমেন্টেও তাই করা হচ্ছে, তাড়াতাড়ি যাতে করা হয়। বাস তো চালু হয়ে যাবে, কিন্তু বাস কম আছে, সরকার বাস কেনার কথা ভেবেছে, খুব তাড়াতাড়ি নতুন বাসও আনা হবে। এদিকে লেকটাউনের মোড়ে মেসির যে মূর্তি রয়েছে তা নামানো প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন হাওয়ায় মেসির মূর্তি দুলছিল এবং তার নামানো অত্যন্ত প্রয়োজন, এমনটাই জানানো হয়েছিল। সরাসরি আপনাদের নিয়ে যাব ব্রতদীপ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, ইতিমধ্যেই মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে নামানো হচ্ছে? গত এক সপ্তাহ ধরে যে টানাপোড়েন চলছিল তার হয়তো আজকে অবশেষে অবসান হতে চলেছে। লেকটাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তুমি জানো, প্রায় গত এক সপ্তাহ ধরে এই মেসির মূর্তির ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে প্রশাসনিক স্তরে বিভিন্ন ধরনের জল্পনা, বিভিন্ন আলোচনা চলে, আতঙ্ক, উদ্বেগ সব কিছুই ছিল। এবং গত সোমবারই স্থানীয় বাসিন্দারাই মূর্তিটি দুলতে দেখেন, জোরালো হাওয়া দিতেই মূর্তিটি দুলতে থাকে এবং আতঙ্কে তারা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের তরফ থেকে পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয় মূর্তিটি খতিয়ে দেখার, এবং পিডব্লিউডি খতিয়ে দেখে জানিয়ে দেয় যে মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় মূর্তিটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু মেসির মূর্তি, বিশাল এই মূর্তি, 44 ফুটের এই মূর্তি, এবং সেই মূর্তি মেসি নিজে উদ্বোধন করেছিলেন এবং তার সঙ্গে প্রচুর ভক্তদের ভাবাবেগ জড়িয়ে। সেই সমস্ত কথা মাথায় রেখেই প্রশাসন আবার সেই নির্দেশের থেকে সরে এসে জানায় যে মেসির মূর্তি নামানো হবে ঠিকই, কিন্তু অক্ষত অবস্থায় নামাতে হবে, কোনো ক্ষতি করা যাবে না মূর্তির। এবং সেই নিয়েই কিন্তু জটিলতা শুরু। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা আসেন, তারা যখন কোনো উপায় খুঁজে পান না, তারা জানান যে এই বিশাল মূর্তি প্রায় দোতলা সমান ও উঁচু সমান এই প্ল্যাটফর্মের উপর থেকে নামাতে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কাই রয়েছে, কারণ ক্রেন দিয়ে মূর্তি নামাতে হবে। একাধিক অধ্যাপকদের নিয়ে আসা হয় বিশেষজ্ঞ মতামত নেওয়ার জন্য, এবং তারপরেও সেই জটিলতা কাটছিল না। এরপর সিদ্ধান্ত হয়, ভাবনা চিন্তা করা হয় যে এইখানেই যেখানে মেসির মূর্তিটি রয়েছে, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু একটি কংক্রিটের স্ট্রাকচার, তার উপরে সেই কংক্রিটের স্ট্রাকচারকে ছোট করে এখানেই রাখা যায় কিনা। অন্যত্র সরানোরও ভাবনা চিন্তা হয়েছে, এক প্রস্ত আলোচনাও হয়েছে যে ইকো পার্কে মেসির এই মূর্তিটি রাখা যায় কিনা। সেই সমস্ত আলোচনা চলছে। জটিলতা তো ছিলই, কিন্তু এই মেসির মূর্তি নামানো নিয়ে যে জটিলতা কিছুতেই কাটছিল না। অবশেষে সেই জটিলতা কেটেছে। পিডব্লিউডির তরফ থেকে দেখতেই পাচ্ছ দৈত্যাকার সব ক্রেন নিয়ে আসা হয়েছে, এবং এর আগে 8 দিক দিয়ে মেসির মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। তার মাঝখানে গত কয়েকদিন আগে প্রবল ঝড় হয়, এবং সেই ঝড়ে মূর্তি ভেঙে পড়ার যখন নিয়ে একটা আশঙ্কা উদ্বেগ তৈরি হয়েছিল, তখন কিন্তু আশ্বস্ত হওয়া যায় এই দড়ি দিয়ে আগে থেকেই সতর্কতা হিসাবে দড়ি দিয়ে যে পিডব্লিউডি এটাকে বেঁধে রেখেছিল, তার ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি। অবশেষে তারপরে এই মূর্তিটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মূর্তিটি এখান থেকে নামিয়ে কোথায় প্রতিস্থাপন করা হবে তা নিয়ে কোনো পাকাপাকি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ভিআইপি রোডের ধারে কোনো একটি জায়গায় মূর্তিটিকে রাখা হবে, তারপর সিদ্ধান্ত হবে মূর্তিটি কোথায় প্রতিস্থাপন করা হবে। কিন্তু প্রাথমিকভাবে এখন যেটা লক্ষ্য, বিশাল এই 44 ফুটের মূর্তি, সব মিলিয়ে মাটি থেকে যার হাইট প্রায় 14 ফুট, প্রায় দোতলা বাড়ির সমান উঁচু একটি কংক্রিটের স্ট্রাকচার, এবং সেই কংক্রিটের স্ট্রাকচারের ওপর 44 ফুট উঁচু মেসির এই মূর্তি বসানো হয়েছে। সেটাকে নামানোই সব থেকে বড় চ্যালেঞ্জ এখন পিডব্লিউডির কাছে। ক্রেন দিয়ে এই মূর্তি নামানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কিন্তু যেটা সব থেকে বেশি চ্যালেঞ্জ,
গ্লাস ফাইবারের এই মূর্তি, এবং এই মূর্তি যথেষ্ট অপলকা, নামাতে গেলে ক্রেন দিয়ে নামাতে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কোনো রকম ক্ষতি ছাড়া এই মূর্তিটিকে নামানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ পিডব্লিউডির কাছে। একেবারে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সমস্ত রকম চেষ্টা চালা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে মূর্তির ইতিমধ্যে পাশে ক্রেন আনা হয়েছে, 44 ফুট উঁচু মেসের এই মূর্তি অক্ষত অবস্থায় নামানোর চেষ্টা করছে পিডব্লিউডি। ধন্যবাদ প্রথম। এদিকে টালিগঞ্জে স্টুডিও পাড়ার পর এবার ক্ষোভের সুর শোনা গেল সঙ্গীত জগতেও। তৃণমূল সরকার এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লবিবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ করলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেয়নি হোয়াটসঅ্যাপ মেসেজেরও। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো। টালিগঞ্জের স্টুডিও পাড়ার পর এবার বেসুরো হয়ে উঠল সুরের জগৎ। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এবার সঙ্গীত জগতেও উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। লবিবাজি ও সিন্ডিকেট রাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তারা 4-5টা করে 6টা-7টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন, সেটা ব্যাংকে পড়তো। সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায় তোলার মতন করে বা কাটমানির মতো করে। এটা কে নিচ্ছে? কে নিতে পারে? আমি তো বারবার একটা নামই বলছি, ইনি এবং এর সাঙ্গপাঙ্গরা। আপনি আমার ব্যাংকে রাখলেন 10,000 টাকা, আমাকে বললেন যে তোমার ওখানে 10,000 পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা রাখছে, তুমি কিন্তু আমাকে 2,000 টাকা ব্যাক করে দিও। শিল্পীর অভিযোগ, এসবের প্রতিবাদ যারা করেছিলেন তাদেরকে ব্যান করা হয়। আমি মোটামুটি লাস্ট 12-13 বছর ধরে ব্যান ছিলাম। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, বিভিন্ন রকম মঞ্চে দেখতেন যে পাঁচালি গাইছে, কীর্তন গাইছে, তাদের অনেকেই আছে যারা সরকারি চাকরি পেয়েছেন। সমস্তই আমাদের গায়ক মন্ত্রী নিয়ন্ত্রণ করতেন। তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, অবশ্যই তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো, এবং যারা তাকে সকাল থেকে হুজুর হুজুর বলে ফোন ঘোরাতো, টাকা দিত, গিফট দিত, সময় দিত, সঙ্গ দিত। কিছু কিছু শিল্পী আছেন কাজ পেয়েছেন কিন্তু সরকারের সাথে সেটিং করে। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন ঋদ্ধি। সরকারি আধিকারিকরা ইনভলভড। আমি আমার রাজ্যে সরকারি কাজ পাই না, আমার নাম দেখলে আমি সরকারি হলও পাই না, আমাকে দেওয়া হবে না। এটা মনোপলি, কারো বাবার সম্পত্তি। রবীন্দ্র সদনকে ইন্দ্রনীল সেনের বাবা এসে তৈরি করে গেছিলেন। পরের দিকে সমস্ত কিছু নবান্নর থেকে সমস্ত কিছু বলে দেওয়া হতো কে পাবে কে পাবে না। আমাদের এই ফ্র্যাটার্নিটিগুলো না পচে গেছে। চারিদিকে আপনি দেখবেন কীটপতঙ্গের মতো লোকজন ঘুরপাক খাচ্ছে। সুতরাং নিজেরটা হয়ে গেল, নিজের ধান্দাটা গোছানো হয়ে গেল, চুপ। গেরুয়া সুনামিতে পালা বদলে গেছে রাজ্যে। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতাচ্যুত হতেই ঘরে বাইরে তৃণমূল সরকারের বিরুদ্ধে উগরে উঠছে ক্ষোভ। এমনকি কদিন আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার মানে মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেই এখন চাঞ্চল্যকর অভিযোগ করছে শিল্পীদের একাংশ। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেমন ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের উপর শাসকের শাসন থেকে একাধিপত্য চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেননি হোয়াটসঅ্যাপ মেসেজের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। আর অন্যদিকে যাদবপুর স্টেশনে আপাতত হকার উচ্ছেদ অভিযান স্থগিত করা হলো। উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম এর সঙ্গে আলোচনা করেন যাদবপুরের বিজেপি বিধায়ক। হকারদের সঙ্গেও তিনি কথা বলেন। কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে কোন হকার বেআইনিভাবে স্টেশনে বসেছে সেই তালিকা তৈরি করার নির্দেশ দেন তিনি। যে 15 বছরে কোন নেতার পকেটে কত দিয়েছেন, তবে বসতে পেরেছেন, সেইটাও চিহ্নিত করবেন। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই স্টেশনগুলি বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া এবং শিয়ালদার পর যাদবপুর স্টেশনেও বেআইনি দখলদারদের সরানোর উদ্যোগ নিয়েছিল রেল। মঙ্গলবারের মধ্যে স্টেশন চত্বর খালি করে দেওয়ার নোটিশও জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার সঙ্গে বৈঠক করেন যাদবপুরের বিজেপি বিধায়ক।
তারপর আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত রাখার ঘোষণা করলেও কোন নেতা কত টাকা নিয়ে বেআইনিভাবে হকার বসিয়েছিলেন তাদের চিহ্নিত করতে কড়া বার্তা দিলেন শর্বরী মুখোপাধ্যায়। 15 বছর তৃণমূলকে টাকা দিয়ে যারা এই চত্বরে, স্টেশন চত্বরে দোকান করে হাজার হাজার মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তারা যদি খোলা মনে আমাদের চিঠি দেন, তারা যদি চিহ্নিত করে দেন অমুক নেতাকে এত টাকার বিনিময়ে এখানে দোকান বসেছি, তাহলে পরে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সেই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। একটা 3.5 মাস আগে একটা দোকান বসেছে, তখন বলছে তারক চক্রবর্তীর রেফারেন্সে এসছি। সত্যি আর কি 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাকার অ্যামাউন্টটা বলেনি আমাদের। এখন দিদি যেটা বলে গেল যে এবার চেস করে তোমরা ধরো, তার এগেনস্টে আমরা কেস করব, আমরা সেভাবেই তৈরি করে দিদির হাতে কাগজ পাঠাবো। আপাতত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান স্থগিত হওয়ায় খুশি হকাররা। প্রথমেই যেটা আর্জি জানিয়েছিলাম যে এই যে 2 তারিখ থেকে খালি করো, এইটাকে আটকাতেই হবে। মানুষের পেটের ভাত, মানুষের রুটি রুজি, সেই বিষয়ে সংবেদনশীলতার সঙ্গে চিন্তা করতে হবে। ভারতীয় রেল আমাদের অত্যন্ত মানবিকভাবে আমাদের সমর্থন করেছেন, আপাতত স্থগিত করেছেন। আজকের মতন খুশির দিন আমাদের আসবে বলে ভাবিনি আমরা, কারণ এক সময় আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের উঠে যেতেই হবে। নথিসহ যাদবপুর স্টেশনে হকারদের একটি তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে যাদবপুরে 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন শর্বরী মুখোপাধ্যায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।